আছে কি আর এত নিবিড় রবীন্দ্রনাথ ছাড়া? তিনি আমার আকাশ, আমার নিজস্ব এক তারা। নমস্কার, সুপ্রভাত। সেই মানুষটিকে নিয়েই আজকের সুপ্রভাত, যিনি আমার আকাশ, আমার নিজস্ব এক তারা, যাকে এত নিবিড় করে পাওয়া যায়, সেই একম এবং অদ্বিতীয় মানুষটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে নিয়েই, তাঁর রচনা নিয়ে আজকের সুপ্রভাত। আর রচনা মানেই তার সেই রকম বেশ কিছু অবিনশ্বর রচনা, তার কবিতা এবং তাকে নিবেদিত কিছু কবিতা নিয়ে আজকে আমাদের এই সুপ্রভাতের আসরে উপস্থিত হয়েছেন আমাদের জেলার একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুচিস্মিতা সাহা। নমস্কার সুচিস্মিতা। নমস্কার। দীর্ঘদিন ধরে তোমার কবিতা চর্চা চলছে, আমার যতদূর মনে হয়, তাও মোটামুটি শৈশব। একদম শৈশব। আমার শুরু বাবার হাত ধরে, আমার শিক্ষা একদম 4 বছর বয়স থেকে। এটা মানে এখন বললে বিশ্বাস করে না কেউ, যে আমি যখন কাউকে বলি আমার 23 বছরের চর্চা, সবাই শুনে বলে তোমার বয়স কত। সত্যি এটা মানে এখন কেউ ভাবতেই পারে না, এখনকার যারা। তাহলে প্রথমে বাবার হাত ধরে আবৃত্তি চর্চা, তার পরবর্তীকালে কবিতা চর্চাটা কিভাবে চলেছে? তারপরে প্রথমে বাবার হাত ধরে, তারপর আস্তে আস্তে যখন বড় হই তখন বুঝতে পারি, তখন ভালো লাগতে শুরু করে, কবিতাকে ভালোবাসি। এবং তারপর সম্পূর্ণ আমার গুরু ইন্দ্রনীল রায়, ওনার হাত ধরে আমার এগিয়ে চলে। আমার যাবতীয় সাফল্য, যাবতীয় যা কিছু, সমস্ত কিছু ওনার জন্য। হ্যাঁ, এটা তোমার ক্ষেত্রে একটা বিরাট প্রাপ্তি বলবো, কারণ ইন্দ্রনীলের মতো এত ডেডিকেটেড মানে এই শিল্পের প্রতি কমই পাওয়া যায়। এবং আমি আরও অনেকের কাছে শিখেছি, মানে আমার বলতে দ্বিধা নেই। আমি মাঝে অভিজিৎ সরকার, উনিও আমাদের সংস্থায় গিয়ে শিখিয়েছেন, সীমাদি উনিও গেছিলেন, বা আমি কলকাতাতেও গেছি কয়েকজনের কাছে। কিন্তু আমার মতটা বলছি, কিছু মনে করো না, সেটা হচ্ছে যে এতটা মানে ভেঙে চুরে বোঝানো যে কবিতাটা কেন, এর প্রেক্ষাপট কি, এর পেছনে ইতিহাসটা কি, এটা এত সুন্দর ইন্দ্রনীল রায় উনি বোঝান ক্লাসে, মানে সেটা আমরা ফিল করে, আমাদের ফিল করিয়ে করান যে তোমরা ভেবে করো। আচ্ছা, আমরা এই তোমার আবৃত্তি চর্চা নিয়ে এবং আরো কথা যাব, কিন্তু একদম আজকের আসরটা আমাদের পুরোই যাচ্ছে রবীন্দ্রনাথ কেন্দ্রিক, যেহেতু এই সময়টা আমরা রবীন্দ্র নজরুল নিয়েই আমরা আলোচনা করব। তা তাকে স্মরণ করে আজকে সকালের কবিতার সফরটা শুরু হোক, কি বলবো? তাই শুরু হোক। আমি তাহলে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে একটি কবিতা আমি শোনাচ্ছি, ইংরেজি ভার্সন, এবং সেই সাথে আমি বাংলাটাও শোনাচ্ছি। Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্পরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। Where the words come out from the depth of truth, where tireless striving stretches its arms toward perfection, যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা থায় অজস্র সহস্রবিধ চরিতার্থতায়। Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake, let my country awake, let my country awake. যেথা তুচ্ছ আচারের মরুবালু রাশি, বিচারের স্রোত পথ ফেলে নাই গ্রাসী,
পৌরুষেরে করেন শতথা, নিত্য যেথা তুমি সর্প কর্প চিন্তা আনন্দের নেতা, নিজ হস্তে নির্তয়ে আঘাত করি পীত, ভারতের সেই স্বর্গে করচা করিত, ভারতের সেই স্বর্গে করচা করিত, ভারতের সেই স্বর্গে করচা করিত। আচ্ছা, এটা তার কিছু রচনা অংশ এবং তার ইংরাজি অনুবাদ দিয়ে শুরু করলাম, কিন্তু তারপর তোমার কবিতার ক্ষেত্রে যদি বলি, ইন্দ্রনীল রায়ের হাত ধরে শেখা চর্চা, আমার যতদূর মনে হয় যে ইন্দ্রনীল যেমন আবৃত্তি চর্চাও করান, সে পাশাপাশি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকাতে ইন্দ্রনীলের কিছু কিছু লেখাও, নিজের লেখাও পাওয়া যায়। আমরা বিভিন্ন সময় তার লেখাও শুনেছি। তো আমার মনে হচ্ছে যে যদি একটা ইন্দ্রনীলের লেখা একটা কোনো, অবশ্যই রবীন্দ্রনাথ কেন্দ্রিক যদি কিছু শোনাও। আসলে আমাদের এখানে না, যেটা সব থেকে সমস্যা, যেটা আমাদের সময়টা এত কম, আধ ঘন্টার মধ্যে অনুষ্ঠানটা 7:30টায় শুরু হচ্ছে, 8টার মধ্যে আমাদের শেষ করে দিতে হবে। তো কিছু অংশ আমরা প্রত্যেকটা কবিতা শুনবো, কিছু কিছু অংশ করে যদি তুমি শোনাও আমাদের, তার সঙ্গে গল্পও চলবে। ইন্দ্রনীলের কিছু আছে মনে আছে? হ্যাঁ, আমি শোনাচ্ছি ছোটদের জন্য, একদম ছোটদের জন্য। হ্যাঁ, ওদের পড়াশোনা কেন্দ্রিক আমি একটা শোনাই। এবং আমরা কিছুদিন আগেই পেরিয়ে আসলাম নববর্ষ, আমরা 1421 পা দিয়েছি, সেটা সব কিছু মিলিয়ে শোনাই। ইন্দ্রনীল রায়ের নামতার। এক এককে এক, তোর দুয়ারে নতুন বছর আগল খুলে দেখ, দু এককে দুই, ডাক দিয়েছে প্রভাত ফেরি রইবি ঘরে তুই, তিন এককে তিন, বৈশাখ এলো, বৈশাখ মানে আম কাঁঠালের দিন, চার এককে চার, লিখতে ছড়া কবি গুরু শব্দ দেবেন ধার, পাঁচ এককে পাঁচ, গাছের মাথায় স্কুলের ছাতায় তীব্র রোদের আঁচ, ছয় এককে ছয়, মেঘ গুড়গুড় বুক তুর কালবৈশাখীর ভয়, সাত এককে সাত, বৈশাখ মানে ছন্দে গানে সেই রবীন্দ্রনাথ, আট এককে আট, সেই গানে আজ উঠল জেগে সমস্ত পথঘাট, নয় এককে নয়, তার কবিতা ভরল আকাশ করল ভুবন জয়, দশ এককে দশ, তার নামেতে নামিয়ে মাথা শত্রু হয় বশ। আমাদের সময় হয়ে গেছে একদম একটা বিরতির। একটা এখন তুমি মানে রবীন্দ্রনাথেরই একটা কোনো কবিতা কিছু অংশ আমরা যদি শুনতে শুনতে বিরতিতে যাই। ঠিক আছে, আমরা একদম তাহলে শোনাই। শুভক্ষণ, আমাদের নতুন বছর, আমরা নতুন বছরে আমাদের সব কিছু শুভ হোক, আমাদের ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা যাতে থাকতে পারি, সেটা আমি শোনাই। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শুভক্ষণ কিছু অংশ শোনাচ্ছি, আমাদের সময় যেহেতু খুব কম। মাগো, কি হলো তোমার? অবাক নয়নে মুখবাণী কেন চাস? আমার হাড় ছেঁড়া মনে নেয়নি কুড়ায়ে, রথের চাকায় গেছে সে কুড়ায়ে, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলেম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা, তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর বক্ষের মনি না ফেলিয়া দিয়া রহিব বলো কি মতে। আমাদের এই কবিতার আসর আজকে, সুপ্রভাতের আসরে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আবৃত্তি শিল্পী সুচিস্মিতা সাহা। তার কাছে কবিতার কথায় এবং আমরা পরবর্তীকালে আরও কিছু গল্প করব। তবে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সুপ্রভাত। ডলফিন মাইলস, শু অ্যান্ড চপ্পল, চলাতেই আনন্দ, সবার সেরা ডলফিন। ডলফিন মাইলস, শু অ্যান্ড চপ্পল, চলাতেই আনন্দ, সবার সেরা ডলফিন। ডলফিন মাইলস, শু অ্যান্ড চপ্পল, চলাতেই আনন্দ, সবার সেরা ডলফিন। ফর টেক ইনকোয়ারি, ডলফিন সেলস এজেন্সি, কলকাতা 700073। ফিরে এলাম
বিরতির পর আর আজ সুপ্রভাতের আসরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আবৃত্তি শিল্পী সুচিস্মিতা সাহা। আমরা এইভাবে সুপ্রভাতের আসরে বিভিন্ন শিল্পে, কখনো আমরা সঙ্গীত, কখনো যন্ত্রসঙ্গীত এবং কখনো আবৃত্তি শিল্পকে নিয়েই সকালবেলায় আপনার বৈঠকখানায় হাজির হই। আর সঙ্গে থাকেন আমাদের জেলার বিভিন্ন শিল্পী, যারা সেই অর্থে বারবার এই কথাটা বলে এসছি আপনাদেরকে, যারা সেই অর্থে আরও বৃহত্তর জায়গায় 200 কিলোমিটার দূরে গিয়ে কলকাতার বিভিন্ন চ্যানেলে যারা সময় সুযোগ করে উঠতে পারেন না, তাদের জন্য আমাদের এই সুপ্রভাত। আসুন সুচিস্মিতার সঙ্গে আরও কিছু কথা বলে আরও কিছু কবিতা শুনি। সুচিস্মিতা, তাহলে ইন্দ্রনীলের হাত ধরে কাজ করা এবং পরবর্তীকালে তুমি যতদূর আমার জানা যে লালবাগ অঞ্চলে, লালবাগে তোমার বাড়ি, লালবাগে তুমি একটা সংগঠন তুমি চালাও, শ্রুতিছন্দ। সেই সংগঠনে বিভিন্ন শিল্পীরা এবং অনেক প্রতিশ্রুতি সম্পন্ন শিল্পী তোমার এবং তোমার স্যারের হাত দিয়ে গড়ে উঠেছে। তো একটু শুনি সেই সংগঠনের সম্বন্ধে। হ্যাঁ, আমার সংগঠন প্রতিষ্ঠা হয় আমি যখন শিখি তখনই সেই সংগঠন। তারপরে হ্যাঁ, তখন স্যার এখন আমার উপর দায়িত্ব দিয়েছেন ওই ক্লাসটা চালানোর জন্য। আমি সেই ওনার দায়িত্ব আমি পালন করে চলেছি। এবং আমি যেটা ফেস করি, মানে ছোটদের, আমি অভিভাবকদের কাছে বলি যে অনেকে মনে করেন যে এটা শিখে কি হবে। হ্যাঁ, এটা একটা ব্যাপার সকলের মধ্যে চলে, বা পড়াশুনোর এত চাপ তারা সে সময়টাও দিতে পারে না। তো এটা শিখে আমার মনে হয় ভালো মানুষ যেমন গড়ে ওঠে, ভালো মন যেমন তৈরি হয়, তেমনি উচ্চারণ পরিষ্কারের সঙ্গে সঙ্গে আমরা যখন পরীক্ষা দিই তখন আমরা বানানটাও কিন্তু সঠিক লিখব। সঠিক উচ্চারণ করলে আমরা কিন্তু ডয়শূন্য রয় লিখব, বয়শূন্য র লিখবো না, আমি সেটা বলি। তো হ্যাঁ, এই প্রসঙ্গে তোমাকে একটু ইন্টারাপ্ট করে কথা বলি। তুমি এর আগের কবিতাটায় বক্ষের মণি বললে, এটা খুব কম, আমরা কয়েকদিন, আমরা এর মধ্যেও বিভিন্ন প্রথিতযশা আবৃত্তি শিল্পীরাও এসেছেন, সেগুলো তারাও ভালো করেন, কিন্তু এই যে বক্ষ, তারাও কিন্তু, তাদের কাছেও কিন্তু আমি শুনেছি বক্ষ। একদম। এই যে প্রপার প্রনাউন্সিয়েশন যেটা, সেটা এবং অনেকে এই যে আমি যাই, বা অনেকে বলে আমি যাই, এই উচ্চারণগুলো কোথায় কোনটা হবে, এইগুলোর জন্যই আবৃত্তি শেখা। তবে এবং উচ্চারণের সঙ্গে সঙ্গে কিন্তু কথার মানেগুলো পাল্টে যায়, এবং মন আর মন, অনেকে মন বলে। তবে কিন্তু এখন একটা পজিটিভ সাইন যেটা, যে আবৃত্তি চর্চার দিকে মানুষ কিন্তু এগোচ্ছে, ছোট ছেলেমেয়েরা আসছে, তার প্রমাণ তুমি বেশি করে যে দেখতে পাচ্ছ, তুমি নিজের ক্লাসেও দেখছো এবং বিভিন্ন প্রতিযোগিতাতে তুমি বিচারকের আসন নিতে গিয়েও দেখছো, প্রচুর আসছে। কিন্তু ভালো ব্যাপারটা এটা, কিন্তু দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে আসছে, থাকছে কি একদম ঠিক কেন থাকছে না, সেই ব্যাপারটা আমাদেরকে আলোচনা করব। তবে তুমি ছোটদের কথা যখন বলছিলে, তখন ছোটদের উপরে আর একটা কবিতা শুনি না। ছোটদের উপরে শোনাবো। ছোটদের উপরে তাহলে শোনাই। আমাদের সামনে 25শে বৈশাখ আমরা তো আড্ডা বসাই, তো আমরা সেই জোড়াসাঁকো, সেই ঠাকুর বাড়ি, আমরা টিভিতেও সেটা দেখি, সেই আড্ডাটা আমরা প্রচণ্ডভাবে আমরা সেটাকে মিস করি। তো তাকে নিয়ে আবার সেই আমার গুরু ইন্দ্রনীল রায় সেই ব্যাপারটাকে নিয়ে ধরে একটা সুন্দর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গানের লাইন সেখানে তুলে একটি কবিতা লিখেছেন, আমি তারা সেটা শোনাই। গানের ঝর্ণা তলায়। জোড়াসাঁকোয় ঝরছে গানের ঝর্ণা, পাড়ায় পাড়ায় ঘুরছে প্রভাত ফেরি, সোনার ওতে সকাল আলোক বর্ণা, তুমিও এসো আর করো না দেরি। আজ ঝর্ণা তলায় সাঁঝের বেলায় সবাই মিলে পাতব আসনখানে, ঝড়ো ঝড়ো ঝড়ে রঙের ঝর্ণা, আলোয় মালায় হরেক রঙের ধারা, চণ্ডালিকা শ্যামারা অপর্ণা, ছন্দে সুরে নৃত্যে মাতোয়ারা। গানের ঝর্ণা তলায় প্রাণের পাড়ায় গাইব কবি তোমারই গানখানি, তোমার সুরের ধারা যেথায় ছড়ে, বাদল বাউল বাজায় যে এক তারা, বাঁধতে বাসা সেই হৃদয়ের পারে, জাগাও তাদের ঘুমিয়ে আছে যারা। ওগো সুরের গুরু, দাও গো সুরের দীক্ষা মোরা, সুরের কাঙাল পেতেছি হাতখানি।
বাহ, এটা বেশ একটা অন্যরকম একটা একদম সুন্দর একটা অন্যরকম। তার ছন্দের চলনটাও, দোলা, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই যে প্রসঙ্গে আসছিলাম আমরা, যে কেন তারা আর বেশি দিন স্থায়ী থাকে না আবৃত্তিতে, যখন দেখা যায় যে পরবর্তীকালে যদি মাপকাঠি নেওয়া যায় যে ক বিভাগ খ বিভাগে প্রচুর নাম আসে, কিন্তু সেইভাবে যত পেছনের দিকে কেন সর্বসাধারণে থাকে না, কি মনে থাকে না, হচ্ছে? এটা আমার মনে হচ্ছে পড়াশোনা তো একটা ব্যাপারই, যে যত উঁচু ক্লাসে আমার মাধ্যমিক হয়ে যাওয়ার পরই একটা গ্যাপ চলেই আসে, যে মাধ্যমিক, এরপর উচ্চ মাধ্যমিক, তারপর কলেজ, তারপর কেউ বাইরেও চলে যায় সেই ব্যাপারটা থেকে। আর আমার মনে হয় অনেকে মানে কিছুদিন শেখার পরই হয়তো মনে করে যে আমরা সব শিখে গেছি। এটা একটা ব্যাপার যে শেখার যে কোনো শেষ নেই, এটা তারা হয়তো সেই গুরুত্বটা বুঝতে পারেন না, নাকি আমি ঠিক বুঝতে পারি না। তুমি একমত হবে কিনা, আরেকটা জিনিসও তার সঙ্গে আমি অ্যাড করছি, যে এই আবৃত্তি জিনিসটা চাকচিক্য, অন্যান্য শিল্প মাধ্যমে এত চাকচিক্য, এত মোড়ক তার, একদম কিন্তু এই আবৃত্তি শিল্পটা নিরস অপেক্ষাকৃত ব্যাপার, নিরস, হ্যাঁ। সেখানে সেই রকম ফিডব্যাক পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সেটা তো তুমি জানো, তোমার সাথেও করেছি অনেক, যে আমরা কবিতার সাথে এক্সপেরিমেন্টাল কাজ আমরা করি, আমরা মিউজিক দিয়ে হোক বা ব্যাকগ্রাউন্ডে আমরা নিজেই গলায় বিভিন্ন রকম সাউন্ড ক্রিয়েট করে সেটা করি, বা অনেক সময় এটাও হয় আমরা এখন যেটা চেষ্টা করছি বা করেওছি, হচ্ছেও, যে ডান্স কম্পোজ করা। হ্যাঁ, কিন্তু অনেকে আবার সেটা বলে আবৃত্তি যখন আবৃত্তিই থাকবে তাতে কেন গান ঢুকবে। আমি এটার সাথে ঠিক একমত নই। হ্যাঁ, এটাও একটা শিল্প, মানে মনোরঞ্জনের জন্য যে কোনো অনুষঙ্গ ব্যবহার করা হ্যাঁ, যেতেই যেমন পারে। কাব্যনাট্য বা এরকম ক্ষেত্রে সঙ্গীতের যেমন সাথে আমরা কিন্তু ভাষ্যপাঠও করি। হ্যাঁ, সেক্ষেত্রে সঙ্গীত যখন আবৃত্তিকে, কবিতাকে আশ্রয় করতে পারছে, তা আমরা কেন, সেটা তো আশ্রয় নয়, সেটা একটা সৌন্দর্য, একটা আবহ তৈরি। জিনিসটাকে হ্যাঁ, আরো চেকনাই করার জন্য, চাকচিক্যপূর্ণ করার জন্য অনেক রকম অনুষঙ্গ অনেক ব্যবহার রকম করে, এবং অনুষঙ্গ। অনেক শিল্পীরা যখন একটা প্রেজেন্টেশন কোন একটা প্রোগ্রামে যায়, সেখানে সমস্ত কবিতা যা করলো, মিউজিক টিউজিক করলো, তার মধ্যে আঞ্চলিক কবিতাটাও কিন্তু তার মধ্যে একটা ঢুকিয়ে দেয়, যাতে মোটামুটি বেশ সহজে, আমি দেখেছি অনেকজন আঞ্চলিক কবিতার মধ্যে দিয়ে সহজে মানুষের একটা মন স্পর্শ করতে পারে, ছুঁয়ে যাওয়া যায়, একটা মাটির গন্ধ, একটা আঞ্চলিক ভাষাটা সবাই খুঁজে পায়। তোমার কিছু স্টকে আছে কি? আমি তাহলে শোনাই একটা, আমি এই পরিস্থিতিটাকে একটু ধরে একটা শোনাচ্ছি। সেটাই যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান, সেই গানটা আমরা অনেকে কি করি, অনেকে পছন্দ করেন, আমরা ব্যান্ডে নিয়ে যাচ্ছি বা এরকম দেখি যে কীর্তন হচ্ছে, সেখানে সুরটা কিন্তু রবীন্দ্রসঙ্গীতের সুরটা থাকছে, এটা অনেকে আপত্তি করে। হ্যাঁ, অনেকে আবার বলে না, এটা এক্সপেরিমেন্ট। আগে যেমন শুনতো না, মানে একটা ঝিমুনি, একটা মরা কান্না, রবীন্দ্রসঙ্গীত মানে এড়িয়ে যেত। এখন যেমন মানে আমি অবাক হয়ে যাচ্ছি, এই কম্পিউটার যুগে নতুন প্রজন্ম কিন্তু প্রচণ্ডভাবে এটাকে তারা রবীন্দ্রসঙ্গীতকে অ্যাপ্রিসিয়েট করছে, তারা শুনছে, তারা সেটাকে নিয়ে মানে এগোচ্ছে, এবং আমাদের ঠেক কালচার, মানে অনেক ছেলেরা থাকতো যে ঠেকে বসে, সেটা কিন্তু অনেকটা হারিয়ে গেছে, তারা ঠেকে গিটার বাজিয়ে গানটা করে রবীন্দ্রসঙ্গীত। তা আমি শোনাই। শোনাবে, কিন্তু আমাদের হাতে খুব কম সময়। আচ্ছা, কিছুটা অংশ আমি তাহলে আমরা শোনাচ্ছি। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতিতে যাবার আগে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে নিবেদিত একটা কবির কিছু অংশ বিশেষ আপনাদের জন্য। কল্যাণ দাশগুপ্তের বুকের সিন্ধুকে থেকে আমি কিছুটা অংশ শোনাচ্ছি। হ গো ঠাকুর, অত সুন্দর কথায় এখন কীর্তন হচ্ছে, কাওয়ালি মুজরা হচ্ছে, কিছুই বলবেক নাই নাকি? ওদের ঘর মারটাচ্ছ না কেনে? সবাই চিচায় মরছে, চলবেক নাই, আর তুমি মুখে কুলো পাইটাই রয়ে যাবে। বাপটো তোমার গান কবিতা বলতো, ভরে যেত মনটো, আর এখন তোমার গানে ডিস্কো হচ্ছে। পাঠশালে যদু মাস্টার তোমার গল্প শোনাত, 25-এ বসে কে কবিতা বললে হাত ভরে প্রাইজ দিত, আর এখন তাণ্ডবলিত হচ্ছে। তোমাকে নিয়ে যে যা পাইছে করছে, আসলে কেউ বুঝছেই নাই তোমাকে। নয়তো তোমার মেডেল, প্রাইজ, ছবি, বই, ধুতি, চাদর সব চুড়ে নিয়ে চলে যায়। যেমন পাহারার ছিঁড়ে, তেমন চোর ডাকাতেরও আক্কেল বটে। এখন বাপই বাতিল হচ্ছে, তো কোন ছাড় কোথাকার ঠাকুর তুমি? গুরুদেব গো,
লাজ্জে শরমে মাথা তো হেট হয়ে যাচ্ছে। তবু শুনে রাখো, তোমার গান লোকে ফুলতে পারে, তোমার মেডেল চড়ে নিতে পারে, কিন্তু বুকের যে সিন্দুকটায় তোমাকে রেখেছি সেখান হইতে তোমাকে চুরি করার সাহস কোন সালা চোরের বাপেরও নাই। তুমি স্বচ্ছ, তুমি স্নিগ্ধ, যা তৃপ্ত করে মন। সব জীবনের উৎসতে তোমাকে প্রয়োজন। তুমি ভরসা, তুমি বিশ্বাস, এক নির্মল বিশুদ্ধতাই। সব মনের একই কথা, তোমাকে চাই। দেখো আমি না তোমাকে ছাড়া ভাবতে পারি না। ফিরে এলাম বিরতির পর। আজ সুপ্রভাতের আসরে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের জেলার একজন বিশিষ্ট আবৃত্তি শিল্পী সুচিস্মিতা সাহা। তার কাছে এর আগে বিরতিতে যাবার আগেও আমরা একটা আঞ্চলিক কবিতা শুনছিলাম, যে কবিতার মধ্যে দিয়ে বর্তমান সময়ে বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরা হচ্ছে। আরও কথা বলি। আচ্ছা সুচিস্মিতা, যে প্রসঙ্গ কথাটা এর মধ্যে আসছিল, কয়েকদিন আগেই আমি আমাদের জেলারই একজন বিশিষ্ট সঙ্গীত গবেষক, তার সঙ্গে কথা বলছিলাম। তার একটা কথা, মানে তিনি একটা লিখছেন, রবীন্দ্রনাথ বলেছেন আমার গানের উপর দিয়ে এখন স্টিম রোলার চালানো হচ্ছে, দিয়ে গানকে বিকৃত করা হচ্ছে। এটা রবীন্দ্রনাথের কথা। তা তিনি এইটাকে শিরোনাম করেছেন, দিয়ে উনি ব্যাপারটা লিখছেন। কিন্তু কনক্লুশনে তিনি আসছেন যে তোমার ওই কবিতার কথাই আসছে, যে যতই আমার গানের উপর দিয়ে স্টিম রোলার চালানো হোক, আমার গান সে আদি অবিনশ্বর সেই রকমই থাকবে, তাতে কিন্তু বিকৃত হবে না। এই যে বিকৃত এক শ্রেণীর মানুষ সেটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন, ভালো কথা, করুন, কিন্তু আবার এক শ্রেণীর মানুষ রেড়ে করে উঠছেন যে বোধহয় জাত গেল। কিন্তু আমরা সব দিক থেকে যদি ভাবি যে তার গান, তার সৃষ্টি একই রকম, তাকে নিয়ে কোনো রকম আলাদা কিছু করা যাবে না, সাময়িক কিছু এদিক ওদিক হতে পারে। যাই হোক, আমাদের এই সুপ্রভাতের আসরে বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা এসেছেন, তাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে বারবার এই কথাটা উঠে আসে যে অনুভবে রবীন্দ্রনাথ, মানে আমাদের দুঃখ কষ্ট বেদনা সব সময় তাঁর রচনাকে আশ্রয় করতে হয়। আবার তার বিভিন্ন ছন্দের। আচ্ছা, এই মানে আমার অদ্ভুত লাগে একটা জিনিস, যে ওনার কথা উনি কিন্তু নিজেই লিখে গেছেন। মানে ওনার বিভিন্ন কবিতা, যেমন 25শে বৈশাখ, ওনার পুরো জীবনীটা উনি কি সুন্দরভাবে তুলে দিয়েছেন। উনি কি কারোর কাছ থেকে জানার থেকে উনি নিজেই সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, নিজেকে জানা। 25শে বৈশাখের আমি ছোটদের একটা শোনাচ্ছি, ওটা অনেক বড়, আমাদের সময় ভীষণ কম। ওনার জীবনী আমি ওখান থেকে মাঝখান থেকে বললে হয়তো জীবনীটা অসম্পূর্ণ থেকে যাবে। তুমি এবার কি কবিতা শোনাবে এখন? আমি একটা ছোটদের কবিতা শোনাই, তারপর আমি শোনাবো যেটা গুরুদেব বারবার মানে তার গল্পে আমরা পেয়েছি অমলে, যে উনি কিন্তু ঘরের এই চার দেওয়ালের মধ্যে থাকতেন না, বারবার বাইরে যাওয়ার চেষ্টা, জানলার ধারে বসে দইওয়ালা হব, বাউল হব। হ্যাঁ, বাউলটাই শুনি। আচ্ছা, বাউলের এই যে মন পাগল করা, হেঁটে বেড়ানো, উনি বাউলের মধ্যে সেটাই হতে চেয়েছেন। একটা ছন্দ আছে, অদ্ভুত দোলুনি আছে, আমি সেটাই শোনাই। দূরে অসৎ তলায় পুতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা, আমার কখন হলো বেলা, আমায় শাস্তি দিল তাই। কে নিরকো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো? তারই মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়।
ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছোটে, ওর সুরের বলে আমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি, মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে এসব পণ্ডিতেরই হাতে, আমায় কেন সবাই মারো। তো সত্যি এই বাচ্চার আকুতি সেটাই যে বারবার আমাকে মানে খুব এখনো মাস্টারমশাই প্রাসঙ্গিক এসে এই জোর করে পড়তে বসায়, তাদের মুখটা দেখে কিন্তু এটাই বলে যে আমাকে আচ্ছা, কেন সবাই মারো। আমি আজকে সকালে একদম সময় 8টা হয়ে এসেছে, বলছি যে সময় একদম নেই, আমরা আর একটা কবিতা শুনবো। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, নারী নহি, নহি আমি সামান্য রমণী, পূজা করি রাখিবে মাথায় সেও আমি নই, অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে সেও আমি নই, যদি পার্শ্বে রাখো মরি সংকটের পথে, দুরূহ চিন্তার যদি অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, যদি সুখে দুঃখে মরে করো সহচরী, আমার পাইবে তবে পরিচয়, গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় শৈশব বীর শিক্ষা দিয়ে দ্বিতীয় অর্জন করি তারে একদিন, পাঠাইয়া দিব যাবে পিতার চরণে, তখন জানিবে মোরে প্রিয়তম আজ শুধু নিবেদি চরণে। আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী।